সুপারস্টার টভিনো থমাস অভিনীত আথিরারি মুভিটা চলে এসেছে, তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুটা হয় কলেজের একটা ইভেন্ট দেখানোর মধ্য দিয়ে। এই ইভেন্টটা আসলে ছাত্রদের জন্যই বানানো হয়েছিল, যেন ওরা ঠিকঠাক মতো এন্টারটেনমেন্ট পায়। আর এই ইভেন্টটার অর্গানাইজ করার ক্রেডিট দুইজনের, মেরিন ও জোসেফের। এরা দুজনে শুধু অর্গানাইজারই না, এরা প্রেমিক প্রেমিকাও। কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসে কলেজে। এখানে ইভেন্টে আজকে ওদের ফাইনাল প্রোগ্রাম। একটা ব্যান্ডও ঠিক করা হয়েছিল যারা আজকে এখানে পারফর্ম করার কথা। দেখতে দেখতে এখানে প্রচুর ভিড় জমে গিয়েছিল। গেটটা খোলার সাথে সাথেই পুরো প্রোগ্রামটা মানুষ দিয়ে ভরে যেত। কিছুক্ষণের মধ্যেই জোসেফ গিয়ে গেটটা খুলে দেয়। সাথে সাথেই কলেজের ভেতরে এত মানুষ ঢুকে যায় যে ওদের মধ্যে খুব বাজেভাবে ফেসে যায় মেরিনা। ওকে নিচে পাড়িয়েই সবাই চলে যায় অনুষ্ঠানের জায়গায়। তার পরপরই জানা যায় মেরিনা আর এই দুনিয়াতে নেই, মারা গেছে সে। এটা দেখে অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছিল জোসেফের। সে এটা কখনোই ভাবেনি যে এই ছোট্ট একটা ভুলের কারণে মেরিনা মারা যাবে। সে কোনোভাবেই যেন নিজেকে ক্ষমা করতে পারছে না। এরপর কেটে যায় 5টি বছর। কলেজের এই ইভেন্টটা হওয়া বাদ হয়ে গেছে। ওই কলেজেরই আবার একটা দৃশ্য দেখানো হয়। এখানে অ্যাডমিশন চলছিল। তার পরপরই সেখানে স্যাম কুট্টি নামের একটা ছেলেকে দেখানো হয়। সেও অন্য সবার মতো এখানে অ্যাডমিশন নিতে এসেছিল। এটা ছিল আসলে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ। এই কলেজে স্যাম স্কলারশিপ পেয়েছিল, তবে ওর বাবা মা এটা বুঝতে পারছিল না যে স্যাম কেন ইঞ্জিনিয়ারিং করতে চায়। তার পরপরই জানা যায় স্যাম আসলে জোসেফেরই ছোট ভাই। এটা সেই জোসেফ যে গত 5 বছর আগে তার গার্লফ্রেন্ডকে হারিয়েছিল এই ঝামেলার মধ্যে। তারপর অ্যাডমিশন কমপ্লিট করে স্যাম। ওর আগে থেকে ইচ্ছা ছিল সে কলেজে ভর্তি হবে এবং এখানে খুবই এনজয় করবে, তো সে সেটাই করছিল। সেখানে একদিন ঘোরাঘুরি করতে থাকলে হঠাৎ করেই সোয়াতি নামের একটা মেয়েকে দেখতে পায় স্যাম। ওকে প্রথম দেখাতেই ভালো লেগে যায় স্যামের। এরপর ওকে ফলো করে অনেক দিন। হঠাৎ করে স্যামের বন্ধু প্রশান্তকে একদিন বলে, অনেক দিনই তো হয়ে গেল, এখন যদি তুই সোয়াতিকে প্রপোজ না করিস তাহলে হয়তোবা অন্য কেউ ওকে পটিয়ে নিয়েই চলে যাবে আর তুই শুধু তাকিয়ে তাকিয়ে দেখবি। বন্ধুর মুখে এমন কথা শুনে বুকে সাহস নিয়ে স্যাম চলে আসে সোয়াতির কাছে। কিন্তু সেখানে যাওয়া মাত্রই ওর সব সাহসই যেন হারিয়ে যায়। তবে তারপরেও সে ইনডাইরেক্টলি সোয়াতিকে প্রপোজ করে, কিন্তু তখন সেখানে কোনো জবাবই দেয় না সোয়াতি। সাথে এটাও জানা যায় স্যামের আসলে কোনো ভবিষ্যৎ পরিকল্পনাই নেই। সে যে কেন ইঞ্জিনিয়ারিং করছে সেটা সে নিজেও জানে না। এরপর হঠাৎ একদিন ওর সিনিয়ররা ওর কাছে আসে এবং ওকে বুলি করতে থাকে। 5 বছর আগে যে জোসেফ এখানে ইভেন্ট অর্গানাইজ করেছিল সেটা নিয়েই স্যামের সিনিয়ররা তাকে উল্টোপাল্টা কথা বলছে। কারণ সেদিন শুধু ম্যারিনাই মারা যায়নি, আরও দুজনও মারা গিয়েছিল। স্যাম শুধু চুপচাপ ওদের কথা শুনছিল। এখানে সে কিছুই বলতে পারে না। এরপর কেটে যায় প্রায় 6টি মাস। স্যামের প্রথম সেমিস্টার শেষ। তার পরপরই স্যাম চলে আসে ওর বড় ভাই জোসেফের কাছে। দেখা যায় জোসেফ এই ঘটনার পর থেকে একদমই ভেঙে পড়েছিল। মেরিনা মারা যাওয়ার পর থেকে তার জন্য আর কিছুই ভালো লাগতো না। তারপর হঠাৎ করে স্যাম যখন তার ভাইকে 5 বছর আগের কথা জিজ্ঞাসা করে তখন অনেক ইমোশনাল হয়ে যায় জোসেফ। তখন জোসেফ স্যামকে জানায়, আমি ওই ইভেন্টের অর্গানাইজার ছিলাম, সবকিছুই ঠিকঠাকভাবেই চলছিল, কিন্তু একটা ছোট্ট ভুলের কারণে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল। আমাদের পুরো ব্যাচেরই নাম খারাপ হয়েছিল সেদিন। মানুষ আমাদের ওই ভুলটা কখনোই মাফ করবে বলে আমার মনে হয় না। এতদিন তো এখানে স্যামের কোনো ভবিষ্যৎ পরিকল্পনাই ছিল না, তবে ভাইয়ের মুখে এসব কথা শুনে সে নিজের জন্য একটা গোল সেট করে নেয়। 5 বছর আগে যে ইভেন্টটা বন্ধ হয়ে গিয়েছিল সেটা আবারও কিভাবে চালু করানো যায় সেটারই প্ল্যানিং করতে থাকে স্যাম। সে তার সকল বন্ধুবান্ধবদেরও ব্যাপারটা জানায়, কিন্তু ওরা সবাই তো ইভেন্টের কথা শুনেই স্যামের সঙ্গে মজা নিতে থাকে। সাথে জানায় এই ইভেন্টটা কোনোদিনও আর নতুন করে চালু হবে না। তবে স্যামও তো হার মানার পাত্র নয়। সে অনেকগুলো পোস্টার ছাপায়, তারপর সেগুলো কলেজের ছাদ থেকে উড়িয়ে দেয় নিচে থাকা ছাত্রদের উদ্দেশ্যে। স্যাম শুধু এটা চাইছিল যে ছাত্ররা যেন তাকে সাপোর্ট করে, আর 5 বছর আগে যে আরোহীন ইভেন্টটা বন্ধ হয়ে গিয়েছিল সেটা যেন আবারও চালু হয়ে যায়। তার পরপরই স্যাম সোয়াতির কাছে গিয়ে ওকে এই ইভেন্টটা সম্পর্কে জানায়, কিন্তু স্যামকে একদমই সিরিয়াসলি নেয় না সোয়াতি, কারণ সে খুব ভালো করেই জানতো যে স্যাম কী ধরনের ছেলে। তার পরপরই দেখা যায় স্যাম প্রশান্তের সাথে কথা বলে, এই কলেজে থাকার আমার এখন একটাই উদ্দেশ্য, আরোহীন ইভেন্টটাকে আবারও শুরু করা। এরপর থেকেই শুরু হয়ে যায় স্যামের স্ট্রাগল। এরকম করতে করতে কেটে যায় 3টা বছর। স্যাম ওর শেষ সেমিস্টারে চলে আসে। সে এখন সিনিয়র হয়ে গেছে।
এই ইভেন্টটা স্টার্ট করার জন্য সে যতটা মেহনত করছিল সেটার 10%ও যদি তো সে তার পড়াশোনাতে লাগাতো তাহলে ওর আর 15টা সাবজেক্টে ব্যাকলগ থাকতো না। কিন্তু স্যাম তোর পড়াশোনা নিয়ে একদমই চিন্তিত নয়। ওর চিন্তার বিষয়বস্তু শুধু আরোহীন ইভেন্টটা করা। তার পরপরই দেখা যায় মেরিনের বাবা মাও চলে আসে কলেজে। ওরাও চাইছিল যে এই ইভেন্টটা যেন আবারও চালু হয়। আসলে এগুলো সবকিছু স্যামের প্ল্যান মোতাবেকই হয়েছিল। সে আসলে নিজের থেকেই বিভিন্ন ছাত্রের নাম ব্যবহার করে মেরিনের বাবা মার কাছে চিঠি লিখেছিল যেন তারা এই ইভেন্টটা করানোর জন্য মেনে যায়। তারপর যখন ওনারা প্রিন্সিপালের সামনে ছিল তখন সেখানে গিয়ে স্যাম সবার সামনে অনেক ভালো একটা অ্যাক্টিং করে। এটাতে অবশ্যই এবার কাজ হয়। প্রিন্সিপাল আরোহীন ইভেন্টের জন্য মেনে যায়। এটা 8 বছর পরে আবারও শুরু হতে যাচ্ছে। সব শিক্ষক মিলে আরোহীন ইভেন্টটা করানোর জন্য একটা টিম রেডি করছিল। তারপর যখন টিমটা তৈরি হয়ে যায় তখন জানা যায় এই আরোহীন টিমের মধ্যে তো স্যামের কোনো নামগন্ধই নেই। এখানে সুনীল এবং সোয়াতিকে হেড বানানো হয়েছিল। এই ব্যাপারটা দেখে স্যাম সহ তার বন্ধুবান্ধবরা সবাই তো হয়রান হয়ে যায়, কারণ এই ইভেন্টের চক্করে স্যাম তার পড়াশোনা পর্যন্ত স্যাক্রিফাইস করেছিল, কিন্তু আজকে এই ইভেন্টে ওরই নাম নেই। এই কারণে স্যাম অনেক উদাস হয়ে গিয়েছিল। এই ব্যাপারটা আবার একদমই মেনে নিতে পারছিল না প্রশান্ত। এই জন্য সে টিচারদের সামনে গিয়ে বলতে থাকে এই ইভেন্টটা করানোর জন্য সবচাইতে বেশি কষ্ট করেছে স্যাম, তো ওরই এখানে নাম নেই, এটা কেমন ইনসাফ। সাথে সোয়াতিও বলে আমি ওর কথার সঙ্গে একমত। আমি যতদিন ধরে ওকে দেখে আসছি সে সবসময় এই ইভেন্টটা করানোর চেষ্টা করে যাচ্ছিল। এর জন্য এই প্রোগ্রামের অর্গানাইজার স্যামকেই বানানো উচিত। তখন অবশ্য টিচাররাও মেনে নেয় কথাটা এবং আরোহীন ইভেন্টের অর্গানাইজার স্যামকেই ঘোষণা করে। এই ব্যাপারটাতে অনেক খুশি হয়ে গিয়েছিল স্যাম। এর জন্য সে সোয়াতির কাছে যায় এবং তাকে ধন্যবাদ জানায়, কারণ ওর জন্যই আজকে স্যাম অর্গানাইজার হতে পারল। সাথে সে সোয়াতিকে বলে সেদিন যে তোমাকে আমি প্রপোজ করেছিলাম ওগুলো আসলে একদমই বাচ্চামি ছিল, তুমি আমাকে ক্ষমা করে দিও। তবে স্যামের মুখে এমন কথা শুনে কেন জানি সোয়াতির মনটা একটু খারাপ হয়ে যায়। তার পরপরই শ্রীকুট্টান নামের একজনকে দেখানো হয়। গ্রামে ওর একটা ব্যান্ড দল আছে। এই কলেজের পাশেই তার একটা এলাকায় থাকতো, কিন্তু মানুষ যেন ওর গান একদমই পছন্দ করতো না। ঠিক এ কারণেই কুট্টান তাদের সবার সাথে সবসময় কথা বলতো যে কিভাবে সে তার গান আরও ভালো করতে পারে, মানে ওদের থেকে সাজেশন চাইতো। তার পরপরই জানা যায় কুট্টান তার গ্রামে একটা প্রোগ্রাম করতে চায়। সেজন্য শ্রীনিবাসন নামের এক সিঙ্গার যে গান গাওয়ার জন্য কত টাকা নেয় এটা সম্পর্কে খোঁজবাজ করতে শুরু করে। খোঁজাখুঁজি করার এক পর্যায়ে সে জানতে পারে শ্রীনিবাসন একটা প্রোগ্রাম করার জন্য 10 থেকে 12 লাখ পর্যন্ত টাকা নেয়। তখন ওকে আনার প্ল্যানটা ক্যান্সেল করা হয়, কারণ এত টাকা তো ওদের কাছে নেই। এই জন্য 10 বছর বয়সে একটা ভাইরাল গায়ককে ওদের গ্রামে আনার প্রস্তুতি নেয় ওরা। কিন্তু এই ছেলেটাকে আবার একদমই পছন্দ করতো না কুট্টান। তার পরপরই জানা যায় কুট্টান আসলে ওর বউকে খুবই ভালোবাসত, সাথে কুট্টান তার মাকেও ভালোবাসত। তবে উনি মারা গেছেন অনেক দিনই হয়ে গেছে, কিন্তু তারপরেও সবসময় কুট্টান তার মাকে স্মরণ করত। এদিকে দেখা যায় কলেজের আরোহীন ইভেন্টের প্রস্তুতি খুব ভালোভাবেই চলছিল। কয়েকজন মিলে তো খুব সুন্দর একটা রোবটও বানিয়েছিল এটার মাস্কট হিসেবে, আর এটার নাম দেওয়া হয় আরোহণ। তখন স্যাম এবং তার বন্ধুরা চিন্তা করতে থাকে এই ইভেন্টটাকে একটু বড় লেভেলে নিয়ে যাওয়া উচিত, কারণ সবাই তো এই ইভেন্টটার জন্য 8 বছর ধরে অপেক্ষা করছে। তারপর সে গিয়ে ব্যাপারটা সোয়াতির সঙ্গেও শেয়ার করে। তখন সোয়াতিও ওর সঙ্গে একমত হয়। এরপর ওরা সবাই মিলে ডিসাইড করে ওদের এই আরোহীন প্রোগ্রামের জন্য তারা সিঙ্গার শ্রীনিবাসনকে আনবে। যদিও সে 10 থেকে 12 লাখ টাকা নেয়, কিন্তু এই পরিমাণ ফান্ডিং তো ওরা পেয়েই যাবে। আর যদি ওকে আনা যায় তাহলে আমাদের এই ইভেন্টটা আরও বেশি ভালো হবে। একদিকে গ্রামে ওই প্রোগ্রামটা প্ল্যানিং হচ্ছিল, আর অন্যদিকে কলেজে আরোহীন প্রোগ্রামটাও খুব ভালোভাবে প্রস্তুতি চলছিল। কলেজের সবাই তো কলেজের বাইরেই এটা নিয়ে হইহুল্লা করছিল এবং মজ মাস্তি করছিল। তখনই আবার সেদিক দিয়েই গ্রামের মানুষজন তাদের প্রোগ্রামের জন্য একটা র্যালি বের করে। এর মধ্যে হঠাৎ করেই কলেজের সবার সাথে গ্রামের সবার ঝগড়া বেঁধে যায়। দেখতে দেখতেই ঝগড়াটা এত বেড়ে গিয়েছিল যে ওদের মধ্যে মারপিটও শুরু হয়ে যায়। এখানে তো কুট্টান প্রচুর মার খায়, কিন্তু সে কারো ওপরই হাত উঠায় না। এখানে শ্যামও একদমই চাচ্ছিল না যে কোনো ঝামেলা হোক, কারণ দীর্ঘ 8 বছর পরে এই প্রোগ্রামটা আবার শুরু হতে যাচ্ছে। এজন্য সে কোনোভাবে ঠিকঠাক করে ফেলে গ্রামবাসীর সঙ্গে। ঝামেলা সেখানেই চুকে যায়। কিন্তু হঠাৎ করেই দেখা যায় আরোহণ নামের যে রোবটটা বানানো হয়েছিল সেটা গিয়ে গ্রামবাসীদের দেবতার মাথা খুলে নিয়ে আসে। আর এখান থেকে এই মামলাটা আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল। এসব ঝামেলার মধ্যে কুট্টানের বউয়ের পায়েও আবার খানিকটা চোট লাগে। এটা দেখে একদমই ভালো লাগেনি কুট্টানের। সেও বুঝতে পারছিল না যে এই ব্যাপার স্যাপার কীভাবে সমাধান করা যায়।
অন্যদিকে দেখা যায় কলেজের ছাত্রদের পুলিশ তাদের সাথে করে থানায় নিয়ে আসে। পুলিশ অফিসাররা ওদেরকে অনেক বোঝায়, সাথে এটাও জানায় এবার তোমাদের ওপর এফআইআর করতেই হবে। তবে স্যাম ছিল খুবই চালাক একটা ছেলে, এই জন্য সে ওখানকার ইন্সপেক্টরের অনেক প্রশংসা করতে থাকে। বলে, আপনি যখনই কলেজে আসেন তখন কলেজের সবাই কিন্তু খুব খুশি হয়ে যায়। নিজের এরকম প্রশংসা শুনে ইন্সপেক্টর তো ওদের সবাইকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গিয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে জানতে পারে কোনো সাধারণ মানুষের সাথে ওদের লড়াইটা হয়নি, ওদের লড়াই হয়েছিল কুট্টানের সাথে। আর কুট্টান একদমই সাধারণ কোনো মানুষ নয়, এমনকি ওকে তো সবাই ধামাকা কুট্টান নামেও চেনে। আসলে এই এরিয়ার অনেক বড় একজন গ্যাংস্টার সে। এদিকে দেখা যায় কুট্টান অনেক রাগান্বিত হয়েছিল। তারপর সে নিজের হাতের রুদ্রাক্ষকে খুলে ফেলে আর চলে আসে কলেজে। সেখানে এসেই অনেক ছাত্রদেরকে মারতে শুরু করে দেয় কুট্টান। তারপর আরোহণ ওই রোবটটার মাথাটাও ছিঁড়ে ফেলে, সাথে বলতে থাকে, আজকের পর থেকে কেউ যদি বেশি কিছু করার চেষ্টা করিস তাহলে এই রোবটের মাথার মতো তোদের মাথাটাও আমি ছিঁড়ে ফেলবো। এই ব্যাপার স্যাপারে দেখে তো কলেজের সব ছাত্রছাত্রীরা ভয়ে কেঁপে উঠেছিল, কেউই আগে আসার সাহস পাচ্ছিল না। স্যাম যদিও ওই প্রোগ্রামটার অর্গানাইজার ছিল, তারপরেও সে কিছু বলারই সাহস পায় না। সেদিন সন্ধ্যাবেলাতেই স্যাম চলে আসে সোয়াতির কাছে। আজকের এই লড়াইটা নিয়ে ওরা ডিসকাস করছিল। স্যাম তখন জানায়, কলেজে এরকম ছোটো মোটো লড়াই তো হয়েই থাকে, এগুলো নিয়ে একদমই চিন্তা করার কিছুই নেই। তবে সোয়াতি জানায়, আমি চাই এই ইভেন্টটা যেন ভালোই ভালোই হয়ে যায়, কারণ আগামীকালকে তো আমাদের ওই প্রোগ্রামটা, আর কালকে শ্রীনিবাসন আসবে। আমি চাই কোনো ঝামেলা ব্যতীত এই প্রোগ্রামটা যেন শেষ হয়ে যায়। ওর এমন কথা শুনে স্যাম তখন জানায়, কোনো সমস্যাই নেই, আর শ্রীনিবাসনকে তো আমি নিজেই যাব আনতে এয়ারপোর্টে। পরদিন সকালবেলাতে স্যাম এবং তার বন্ধুরা মিলে চলে আসে ডোমেস্টিক এয়ারপোর্টে। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে শ্রীনিবাসন তো গেছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এর জন্য ওদেরকে খুব তাড়াহুড়ো করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে যেতে হয়। ওখানে গিয়ে যখন তারা পৌঁছে তখন জানতে পারে শ্রীনিবাসনকে কয়েকজন মানুষ নাকি তাদের সাথে নিয়ে গেছে। ওরা বুঝতে পারছিল না যে শ্রীনিবাসনকে আসলে কারা নিয়ে গেছে কাদের সাথে। তার পরপরই জানা যায় শ্রীনিবাসনকে আসলে কোনো কলেজ ছাত্ররা সাথে যায়নি, আসলে এখানে কুট্টান এবং তার দলবল ওকে তুলে নিয়ে গেছে। তবে শ্রীনিবাসনকে যখন ওনারা নিয়ে যাচ্ছিল তখন একদমই শ্রীনিবাসনের কাছে মনে হয়নি যে সে কিডন্যাপ হয়ে গেছে। তার পরপরই স্যামরাও গাড়ি নিয়ে ওদের গাড়ির পিছা করতে থাকে। শ্রীনিবাসনকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যে সে কিডন্যাপ হয়ে গেছে, কিন্তু কোনোভাবেই শ্রীনিবাসন ব্যাপারটা বুঝতে পারে না। সে মনে করছিল এরা হয়তো বড় ফ্যান। তারপরে স্যাম বুদ্ধি করে একটা কাগজে সবকিছু লিখে ওকে বোঝায়। এবার শ্রীনিবাসন বুঝে যায় যে সে কিডন্যাপ হয়ে গেছে। এই ব্যাপারটা জানার পরে তার অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছিল। এর জন্য সে তাড়াহুড়ো করে ওর পকেট থেকে ফোন বের করে পুলিশদের কল দেয়। ঠিক তখনই পেছন থেকে একজন শ্রীনিবাসনের গলায় একটা চাকু ধরে। এটাতে অনেক ভয় পেয়ে গিয়েছিল শ্রীনিবাসন। এই জন্য সে পুলিশকে আর কিছুই বলে না, কারণ জানের মায়া তো সবারই আছে। কিছুক্ষণের মধ্যেই আবার ওদের কারের সামনে চলে আসে স্যাম। এই ব্যাপারটা দেখে তো খুবই রাগান্বিত হয়ে গিয়েছিল কুট্টান। তারপর গিয়েই সে স্যামকে অনেক বাজেভাবে মারধর করতে থাকে। এত মার খেয়ে তো খুবই ভয় পেয়ে যায় স্যাম। সে বুঝতে পারে এই ঝামেলাটা অনেক দূরে গিয়ে গেছে, কোনোভাবে তাকে এই ব্যাপারটা সমাধান করতেই হবে। এই জন্য সে তাড়াহুড়ো করে চলে আসে ইন্সপেক্টরের কাছে, আর এতক্ষণ ধরে যা যা ঘটেছে সবকিছু তাকে খুলে বলে। কিন্তু ইন্সপেক্টর তখন জানায়, কিছুক্ষণ আগেই তো শ্রীনিবাসন আমাকে কল দিয়েছিল, ওনার সাথে কথা বলে আমার সবকিছুই তো ঠিকঠাকই মনে হয়েছে। তারপর অবশ্য আবারও শ্রীনিবাসনকে ফোন দেয় ইন্সপেক্টর। সেই সময়টায় আবার শ্রীনিবাসন কুট্টানের লোকজনের সামনেই বসেছিল। তার লোকজনকে অনেক করে ভয় দেখিয়েছিল, এর জন্য ইন্সপেক্টরকে সে কিছুই বলে না, আর জানায় আমি ঠিকই আছি। এর পরপরই জানা যায় শ্রীনিবাসনকে এখানে কুট্টান কেন এনেছে। সে একদমই চাচ্ছিল না যে কলেজের ইভেন্টে যেন শ্রীনিবাসন গান গায়, সাথে সে এটাও চাইছিল যে ওদের গ্রামের ছোট্ট প্রোগ্রামটাতে যেন গান গায় শ্রীনিবাসন। ওর মাকে নিয়ে আবার একটা গানও লিখেছিল কুট্টান, আর সে চাইছিল এই গানটা যেন শ্রীনিবাসন ওদের প্রোগ্রামে গায়। তবে এখানে একটা ঝামেলা হয়ে যায়, ওদের গ্রামে তো সেই রকম সেট আপ নেই যেখানে শ্রীনিবাসন ভালোভাবে গান গাইতে পারবে। তার পরপরই কুট্টানের বউ তার ওপরে খানিকটা অভিমান করে বলে, তুমি তো আমাকে কথা দিয়েছিলে রুদ্রাক্ষ পরার পরে তুমি আর কখনোই ঝগড়া ফাসাদ করবে না, তাহলে এগুলো তুমি কেন করছো? তখন অবশ্য কুট্টান জানায়, আমি রুদ্রাক্ষটা ছিঁড়ে ফেলেছি, আর এই ব্যাপারটা যেহেতু তুমি পর্যন্ত চলে এসেছে এর জন্য আমি কাউকেই ছাড়ব না। অন্যদিকে কলেজে দেখা যায় সবাই সিঙ্গার শ্রীনিবাসনের জন্য অপেক্ষা করছিল। আসলে এখানে থাকা প্রায় সবাই শ্রীনিবাসনের বড় ফ্যান। তবে এখানে স্যাম এখনও কাউকে জানায়নি যে শ্রীনিবাসন আসলে কিডন্যাপ হয়ে গেছে, এমনকি সে সোয়াতিকেও ব্যাপারটা জানায় না।
এখানে মানুষজন অনেক দূর দূরান্ত থেকেও এসেছিল শ্রীনিবাসনকে দেখার জন্য। সবাই তো স্যামকে এটা বলছিল যে এই ইভেন্টটা যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু তোমার জীবন শঙ্কা রয়েছে, তোমার খুব বাজে অবস্থা করবো আমরা। এই কলেজের ইভেন্টটাতে আবার একটা রেস হয়। সেই রেসটাতে কুট্টানও পার্ট নিয়েছিল। সে অবশ্য রেসটা জিতেও যায়। পুরস্কার স্বরূপ ওকে 80,000 টাকা দেওয়া হয়। আসলে এই টাকাটার খুবই প্রয়োজন ছিল কুট্টানের, কারণ প্রোগ্রাম করার জন্য তার কিছু ইনস্ট্রুমেন্ট কেনার দরকার। এখানে যখন তার হাতে মাইকটা দেওয়া হয় তখন সে সবাইকে বলে, আজকে আমাদের গ্রামে ছোট্ট একটা প্রোগ্রাম হবে, সেখানে গান গাইতে আসবে শ্রীনিবাসন, এর জন্য আপনারা সবাই আমন্ত্রিত। আর একটা কথা, আপনাদের কোনো টিকিটের প্রয়োজন হবে না সেখানে যেতে। এই ব্যাপারটা জানার পরে সবাই তো স্যামের ওপরে খুবই ক্ষেপে গিয়েছিল, সাথে সোয়াতিও ওর ওপরে খুবই রাগান্বিত। বলতে থাকে, শেষ পর্যন্ত তুমি এই ইভেন্টটাকে ফেল করিয়েই ছাড়লে। সবাই তোমার থেকে ভালো কিছু আশা করছিল, কিন্তু সত্য কথা বলতে কি তুমি আসলে একজন লুজার। অন্য মানুষ ওর সম্পর্কে যে যাই বলছে এটা মেনে নিয়েছিল সে, কিন্তু সোয়াতিও তার সম্পর্কে এমন কথা বলাতে যেন মাথায় নষ্ট হয়ে যায় ওর। সে ভাবতে থাকে যদি শ্রীনিবাসন এখানে না আসে তাহলে এই প্রোগ্রামটা কিভাবে হবে। সে তো তার ভাই এবং তার ব্যাচের সবাইকেও এখানে আমন্ত্রণ জানিয়েছিল, এমনকি মেরিনার নামে একটা ম্যাগাজিনও আজকেই পাবলিশ করতে চাইছিল। তারপর স্যাম আবার চলে আসে সোয়াতির কাছে আর বলতে থাকে, আমি জানি আমার ওপর তোমার সকল ভরসাই উঠে গেছে, এমনকি কলেজের কেউই আমার ওপর আর ভরসা করতে পারছে না, কিন্তু আমি তোমার কাছে একটা ওয়াদা করছি, যাই হয়ে যাক না কেন শ্রীনিবাসনকে আজকে আমি এই প্রোগ্রামে এনেই ছাড়ব। তারপর পরই সে কল করে কুট্টানকে আর জানায়, এই ইভেন্টে শ্রীনিবাসনের আসা খুবই জরুরি, যে কোনো মূল্যেই আমি তোমার ওখান থেকে ওকে নিয়ে আসবো। কিন্তু কুট্টান বলে, তুই আসলে হয়তো বা আমার সম্পর্কে ঠিকঠাকভাবে জানিসই না, প্রথমে আমার সম্পর্কে তুই জেনে তারপর আয়। এর পরপরই দেখা যায় কুট্টান আবার তার গানের লিরিক্সটা দেয় শ্রীনিবাসনকে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় কুট্টানের বাড়ির বাইরে পুলিশ চলে এসেছে। তারা ভেতরে আসার আগেই কুট্টানই চলে আসে বাহিরে। ইন্সপেক্টর তখন ওকে জানায়, আমাদের এটা সন্দেহ হয়েছে যে শ্রীনিবাসন হয়তোবা তোমার এখানেই আছে। তখন অবশ্য অন্য পুলিশ অফিসারগুলো ইন্সপেক্টরকে জানায় শ্রীনিবাসন হোটেলে আছে। ইন্সপেক্টরের অবশ্য এখনও কুট্টানের ওপরই ডাউট আছে, এর জন্য সে ওকেও ওদের সাথেই নিয়ে যেতে চায়। ওকে কোনোভাবেই সে একলা ছাড়বে না। অন্যদিকে দেখা যায় কলেজের মধ্যে একটা লাক্সারি কার ঢুকে পড়ে। পুরো কলেজে যেন ওর দিকেই তাকিয়েছিল। তারপর সেই গাড়ি থেকে বের হয় শ্রীনিবাসন আর তার রুমে চলে যায়। এই ব্যাপারটা দেখে সবাই তো খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল। ওরা সবাই জেনে গেছে যে শ্রীনিবাসন ফিরে এসেছে আর আজকে রাতে সে এখানেই পারফর্ম করবে। তারপর অবশ্য যখন সোয়াতি ঘরের মধ্যে যায় তখন জানতে পারে এটা আসলে শ্রীনিবাসনের ডুপ্লিকেট। তবে এখানে মজার ব্যাপার এটাই হলো যে সে শ্রীনিবাসনের গলায় গানও গাইতে পারে। এই ব্যাপারটা দেখে তো খুব হয়রান হয়ে গিয়েছিল সোয়াতি। তখন প্রশান্ত অবশ্য সোয়াতিকে বোঝানোর চেষ্টা করে যে এখন আমাদের এটা নিয়েই কাজ চালাতে হবে, না হলে ছাত্রছাত্রীরা অনেক হাঙ্গামা করে ফেলবে এখানে। এর মধ্যেই দেখা যায় কলেজের মধ্যে জোসেফ প্রবেশ করে আর রাতের বেলাতে তার ব্যাচের সবাইও আসবে। অন্যদিকে দেখা যায় সন্ধ্যা হয়ে গেছে। স্যাম এবং তার বন্ধুরা মিলে প্ল্যান করছিল যে কিভাবে শ্রীনিবাসনকে কুট্টানের ওখান থেকে নিয়ে আসা যায়। একটা ড্রোন ব্যবহার করে ওরা এটা দেখার চেষ্টা করছিল যে শ্রীনিবাসনকে কোথায় রাখা হয়েছে। এদিকে আরোহণ ইভেন্ট শুরু হয়ে যায়। প্রথমে অবশ্য ছোট মতো প্রস্তুতি দিয়ে এটা ওটা বলে প্রোগ্রামটা টেনে বড় করার চেষ্টা করা হচ্ছিল। অন্যদিকে পুলিশের সঙ্গে তখনও কুট্টান ছিলই। ইন্সপেক্টর তো কুট্টানের ওপর পুরো ডাউট করছে। সে খুব ভালোভাবেই বুঝতে পারছে যে শ্রীনিবাসনকে হয়তোবা সেই তার কবজায় রেখেছে, এই জন্যই তাকে নিজেদের সাথেই রাখছিল ইন্সপেক্টর। এদিকে দেখা যায় স্যাম এবং তার বন্ধুরা মিলে কুট্টানের গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় আর যে রুমটাতে শ্রীনিবাসন আছে সেটা সম্পর্কে খোঁজবাজ লাগাতে থাকে। কিন্তু ততক্ষণে এটা কুট্টানের লোকজনরাও জেনে গিয়েছিল যে কলেজের কিছু ছেলেপেলেরা এখানে শ্রীনিবাসনকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এই জন্য সাথে সাথেই তারা কুট্টানকে কল দেয় এবং সবকিছু খুলে বলে। এতে ইন্সপেক্টরও জেনে যায় যে কুট্টানের কাছেই আছে শ্রীনিবাসন। সে কারণে তারা কুট্টানকে এখান থেকে কোনোভাবেই ছাড়বে না বলে জানায়। এই ব্যাপারটাতে আবার খুবই রাগান্বিত হয়ে গিয়েছিল কুট্টান। তারপর সেখানে থাকা সকল পুলিশকেই মেরে ওদের জিপটা নিয়েই পালিয়ে যায়। অন্যদিকে স্যাম জেনে যায় যে শ্রীনিবাসনকে কোথায় রাখা হয়েছে। সে এখানে সবার সাথে ফাইট করে তারপর শ্রীনিবাসনকে নিয়ে যেতে থাকে। তবে শ্রীনিবাসন এখান থেকে যেতে অনেক ভয় পাচ্ছিল। সে বলতে থাকে, এই হালাতে আমরা এখান থেকে কোনোভাবেই বেরোতে পারবো না, এখান থেকে পালানোটা অনেক বেশি মুশকিল হয়ে পড়বে। তখনই অবশ্য সেখানে স্যামের এক বন্ধু একটা সুপার কার নিয়ে আসে। তারপর অনেক স্পিডের সহিত এখান থেকে ওরা পলায়ন করতে শুরু করে। সেখান থেকে চলে যাওয়ার আগে স্যাম অবশ্য গ্রামবাসীকে বলেছিল, এখান থেকে আমি শ্রীনিবাসনকে নিয়ে যাচ্ছি,
আমাদের প্রোগ্রামে আসার জন্য আপনারা সবাই আমন্ত্রিত, কিন্তু ওখানে টিকিট নিয়ে আসবেন। এরপর ওরা আবার ওদের যাত্রাটা শুরু করে। তখন আচমকাই শ্রীনিবাসন বলে ওঠে, আজকে আমার সঙ্গে যা যা ঘটে গেল মনে হয় না আমি এই প্রোগ্রামে পারফর্ম করতে পারবো। এর জন্য আমি বাড়ি চলে যাব, এটাই আমার জন্য ভালো। তখন স্যাম অবশ্য ওনাকে বোঝানোর অনেক চেষ্টা করে, আপনার জন্য এখানে অনেক মানুষই একত্রিত হয়েছে, প্রয়োজন পড়ে আপনি আরও 2 লক্ষ টাকা বেশি নিন, কিন্তু তারপরে এই প্রোগ্রামটা আপনার করতেই হবে। এই কথাটা শুনে অবশ্য শ্রীনিবাসন মেনে যায়। অন্যদিকে দেখা যায় কুট্টানের লোকজনেরা তাকে কল দিয়ে জানায় কলেজের ছেলেপেলেরা এসে শ্রীনিবাসনকে নিয়ে চলে গেছে। এটা শুনে তো কুট্টানের মাথায় নষ্ট হয়ে যায়। এদিকে আবার দেখা যায় স্যামের বন্ধুর যে সুপার কারটা ছিল সেটা মধ্য রাস্তাতেই বন্ধ হয়ে গিয়েছিল, কারণ স্যামের বন্ধু ওই কারে মাত্র 230 টাকার পেট্রোল ভরেছিল। কী করবে ওরা কিছুই বুঝে উঠতে পারছিল না। এখন স্যাম আবার শ্রীনিবাসনকে বলে, আমাদের কলেজের দূরত্ব এখান থেকে প্রায় 4 কিলোমিটারের মতো, আমরা এখান থেকে হেঁটে বা দৌড়ে কিন্তু যেতে পারবো চাইলেই। ততক্ষণ অবশ্য স্যামের কাছে বারবারই সোয়াতির কল আসতেছিল। স্যাম ওকে প্রতিবারই বলছিল যে তারা শ্রীনিবাসনকে পেয়ে গেছে, তারা খুব তাড়াতাড়ি এসে পৌঁছে যাবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত এই ইভেন্টটাকে তুমি ঠিকঠাকভাবে সামলে নাও। তবে এই ব্যাপারটা যে খুব বেশিক্ষণ সে ধরে রাখতে পারবে না এটা তো সবাই জানতো, কারণ সেখানে আসা দর্শকরা তো শ্রীনিবাসনকে দেখতে এসেছিল, না অন্য কোনো গায়কের গান শুনতে। এতক্ষণে ওদের কলেজের সামনে কুট্টান এবং তার দলবল চলে এসেছে। তারা খুব ভালো করেই জানতো যে শ্রীনিবাসনকে এদিক দিয়েই আনা হবে। সাথে ওর এক সহযোগীকে স্টেজের নিচে একটা ধামাকাও লাগিয়ে আসতে বলে, যেন এই ইভেন্টটা তারা বানচাল করতে পারে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে স্যাম এবং শ্রীনিবাসন এসে পৌঁছে কলেজের বাহিরেই, কিন্তু সেখানেই আবার ওদের জন্য অপেক্ষা করছিল কুট্টান। তখন সে স্যামকে প্রচণ্ড মারধর করতে শুরু করে। স্যাম ও কুট্টানকে থামানোর অনেক চেষ্টা করছিল। কিছুক্ষণের মধ্যেই অবশ্য ওখানে স্যামের বন্ধুবান্ধবও চলে আসে। সবাই মিলে কুট্টানের সঙ্গে ফাইট করতে শুরু করে। তবে কুট্টান একাই ওদের সবার উপরে ভারী পড়ে যায়। এদের সবাইকে খুব বাজেভাবে মারধর করতে থাকে কুট্টান। কিন্তু এখানে একটাই ভালো ব্যাপার ঘটেছে যে এই সুযোগে শ্রীনিবাসন স্টেজ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এরপরে ওরা ফাইট থামাচ্ছিল না, কারণ স্যাম খুব ভালো করেই জানতো যে এখনও কুট্টান গিয়ে এই প্রোগ্রামটা নষ্ট করতে পারে। ওদের এই ফাইটটা কিছুক্ষণ চলার পরে কুট্টান স্যামকে বলে, তোর জন্যই এত কিছু হয়েছে, সব কিছু শেষ হয়ে গেছে। ওরা দুজনে কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করে ওর বউয়ের কল আসে। তখন সে জানায়, গ্রামের প্রোগ্রামটা ঠিকঠাকভাবেই হচ্ছে, আমাদের যে 10 বছর বয়সী শিল্পীটা আসার কথা ছিল সে এসেছে, খুব ভালো পারফর্ম করছে সে। আর অন্যদিকে তো শ্রীনিবাসন গান গাইতে শুরু করে কলেজের প্রোগ্রামে। সবাই তো খুব পছন্দ করছিল ওর গান, সবাই খুব এনজয় করছিল। কিন্তু ব্যাপারটা আবার কুট্টান একদমই ভালোভাবে নেয়নি, কারণ কলেজের ছেলেপেলেদের কাছে সে হেরে গেল। এই জন্য সে ডিসাইড করে বসে এই ইভেন্টটাকে সে খারাপ করেই তারপর দম নিবে। একটা ধামাকা হাতে নেয়, তারপর স্টেজের দিকে আগাতে শুরু করে কুট্টান। তখন সে খেয়াল করে শুনতে পায় শ্রীনিবাসন একটা গান গাইছে, যেটা সে লিখে তাকে দিয়েছিল। আসলে এই গানটা কুট্টান তার মায়ের জন্য লিখেছিল। এই গানটা যখন সে শ্রীনিবাসনের গলায় শুনতে পায় তখন ওর মনটাই ভরে যায়। অবাক হয়ে শুধু সে শ্রীনিবাসনের কণ্ঠটাই শুনছিল। তারপর পুলিশের কাছে গিয়ে সে চুপচাপ স্যারেন্ডারও করে দেয়, কারণ সে যেটা শুনতে চাইছিল সেটা তো আজকে সে শুনেই ফেলল। সাথে হাজার হাজার মানুষও ওর মায়ের জন্য লেখা গানটা শুনল। এই ইভেন্টটা শেষ হওয়ার পরে শ্রীনিবাসন 8 বছর আগের একটা কাহিনী বলে সবাইকে। এই ইভেন্টটা যারা প্রথমে শুরু করেছিল তারা প্রত্যেকেই আসলে এক একজন ওয়ারিয়র। এখানে মারিনা এবং সেই দুজনকে শ্রদ্ধাঞ্জলিও দেওয়া হয়। তারপর ওদের পুরো ব্যাচকে স্টেজে ডেকে সম্মানিত করা হয়। সাথে মেরিনাকে নিয়ে যে ম্যাগাজিনটা ছিল সেটাও পাবলিশ করা হয়। এই ব্যাপারটা দেখে তো জোসেফ একদম ইমোশনাল হয়ে গিয়েছিল। তারপর স্টেজে রাখা হয় স্যামকে। আসলে এর জন্যই আজকে এই ইভেন্টটা করা সম্ভব হয়েছে। প্রথমে তো সে কিছুই বলতে পারছিল না, আর অনেক ইমোশনাল হয়েছিল। তারপর সে আস্তে আস্তে সেই সকল মানুষদের নাম বলতে থাকে যারা ওকে এই ইভেন্টটা সাকসেস করানোর পেছনে সাহায্য করেছিল। সাথে সে এটাও জানায় এই ইভেন্টটা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এরপর সেখান থেকে বক্তব্য শেষ করে সে চলে আসে সোয়াতির কাছে। সোয়াতিও তো অনেক খুশি হয়ে গিয়েছিল, কারণ এই ইভেন্টটা সাকসেসফুল হয়েছে। তারপর সোয়াতি ওকে জড়িয়ে ধরে। এরপর স্যাম সেখান থেকে চলে আসে শ্রীনিবাসনের কাছে। তখন সে জানায়, তোমাদেরকে দেখে আমার এমনটা মনে হচ্ছে যে মেয়েটা হয়তোবা তোমাকে ভালোবাসে। এই কথাটা শুনে অবাক হয়ে স্যাম ওনাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানো? শ্রীনিবাসন তখন জানায়, ওর চোখের মধ্যে আমি সাপ সাপ দেখতে পাচ্ছি কথাগুলো। মানুষরা তাদের মুখ দিয়ে মিথ্যে কথা বলতে পারলেও চোখ কখনোই মিথ্যে কথা বলে না। তারপর এখানে থাকা সবাই তো খুব এনজয় করতে শুরু করে। ওদের এত কষ্ট সফলতার মুখ দেখেছে।
সিনেমার একদম শেষের দিকে দেখা যায় কুট্টান ফোনে ভিডিও কলে শ্রীনিবাসনের সাথে কথা বলছিল, কিন্তু শ্রীনিবাসন যে কোথায় আছে এটা সে কুট্টানকে জানায় না, কারণ সে মনে মনে ভাবছিল সে যদি তার অবস্থান সম্পর্কে কুট্টানকে জানায় তাহলে হয়তোবা আবারও তাকে উঠিয়ে নেবে কুট্টান। তখন শ্রীনিবাসন ওকে বলে, তোমার হাতের রুদ্রাক্ষটা তুমি কখনোই খোলো না, কারণ এটা তোমার হাতে খুবই মানানসই। এই কথাটা শুনে খুবই খুশি হয়ে গিয়েছিল কুট্টান, আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো, আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।